আমি একটু জানতে চাচ্ছি প্যানিক অ্যাটাক এই কথাটা কিন্তু এখন খুবই প্রচলিত একটা বিষয় যে আমার হঠাৎ রাতে প্যানিক অ্যাটাক হয় বা যখন প্যানিক অ্যাটাক হয় খুব প্রচন্ড রকম ঘামিয়ে পড়ছি বা যা ইচ্ছা তাই করে ফেলছি এরকম একটা বিষয় থাকে। তো আসলে প্যানিক অ্যাটাক যখন হবে সেটাকে কিভাবে স্থির করতে পারবে বা তখন তাৎক্ষণিক কি করণীয় হতে পারে? হ্যাঁ, আমি সেই দিকেই আসছিলাম যে এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে করণীয় কি। তো প্যানিক অ্যাটাক কথাটা যেহেতু আসলো, এটা খুবই এখন ইদানিং এই টার্মটা খুবই ইউজ করা হচ্ছে সবাই, বিশেষ করে আমাদের কাছে আমরা চেম্বারে যখন বসি কিংবা হসপিটালে আমরা যখন রুগী দেখি আমাদের কাছে এসে বলছে যে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। বিশেষ করে ইয়াং জেনারেশনটা খুব বেশি, তারা কিন্তু এই কথাটা খুবই ব্যবহার করে থাকে। প্যানিক অ্যাটাকটা হচ্ছে এমন একটা দুশ্চিন্তার রোগ যেটাতে হঠাৎ করে মানুষের মধ্যে এমন একটা ভয় কাজ করে যে এখনই বোধহয় সে মারা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, অথবা এরকম যে এখনই সে খুবই প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েছে, হয়তোবা তার হার্ট অ্যাটাক করেছে। এবং এই চিন্তাটা যখন তার মধ্যে চলে আসে তখনই কিন্তু তার মধ্যে লক্ষণগুলো দেখা যায়। দেখা যায় যে তার বুক ধড়ফড় করছে, সে বুকে চাপ অনুভব করছে, তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, সে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ধরনের লক্ষণগুলো তখন সে নিয়ে আসে। তার প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, সে খুব দুর্বল হয়ে পড়েছে, তার হঠাৎ করে হয়তো বা কোনো এক পাশ প্যারালাইসিস হয়ে গেছে, দেখা যাচ্ছে কোনো এক পাশ এত দুর্বল হয়ে গেছে সে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। এই ধরনের লক্ষণগুলো তখন নিয়ে আসে। কিন্তু মজার বিষয় এটা যে আমরা যখন এই শারীরিক লক্ষণগুলো পরীক্ষা নিরীক্ষা করি যে আসলে তার শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা, বিশেষ করে তার হার্ট অ্যাটাক করেছে কিনা কিংবা কোনো স্ট্রোক করেছে কিনা, এগুলো করার জন্য আমরা তার ইসিজি কিংবা সিটি স্ক্যান অফ ব্রেন এগুলো করে কিন্তু আমরা দেখি যে আসলে সব কিছু স্বাভাবিক আছে। শুধুমাত্র সে মানসিক অস্থিরতার কারণে একটা প্রচণ্ড রকম একটা দুশ্চিন্তায় সে এত ভয় পেয়ে যায় যে তখন সে এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে যায়। আমি প্যানিক অ্যাটাক নিয়ে আপনার সাথে আরো এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে চিকিৎসা কি, আমরা কথা বলছিলাম প্যানিক অ্যাটাক নিয়ে এবং আপনি বলছিলেন প্যানিক অ্যাটাক হলে আসলে তখন তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে যদি নিয়েও যাই, ইসিজি বা অন্যান্য যে রিপোর্টগুলো আছে সেগুলো করবার পরেও কিন্তু তেমন কোনো রকম উন্নতি দেখা যায় না এবং ওগুলোতে কোনো ধরনের সমস্যা পাওয়া যায় না এবং কিছুদিন পর পর কিন্তু এই প্যানিক অ্যাটাকটা হয়। আমি অনেকের ক্ষেত্রে এটাও দেখেছি যে কিছুদিন পর পর হচ্ছে হাসপাতালে নিতে হচ্ছে এবং রিপোর্টসগুলো সবই নরমাল। তো সেই ক্ষেত্রে তো প্যানিক অ্যাটাক যখন হচ্ছে তাহলে কিভাবে আসলে এর চিকিৎসা আমরা করব? আসলে যেই ধরনের মানুষের এই ধরনের প্যানিক অ্যাটাকগুলো হয় তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব তাদের পার্সোনালিটিতে, তাদের যে ব্যক্তিত্বতে সেখানে মাঝে মাঝে দেখা যায় যে তারা একটু মানে এইসব বিষয়গুলোতে তারা একটু ভয় পায়। আচ্ছা, তারা কোনো ধরনের খারাপ খবর তারা শুনতে পারে না, কোনো ধরনের খারাপ খবর শুনলে তারা খুব ভয় পেয়ে যায়। তাদের কাছের কোনো নিকট আত্মীয় বা তাদের খুব বন্ধুবান্ধব, খুব ক্লোজ বন্ধুবান্ধব যদি মারা যায় কিংবা কোনো ধরনের রোগে আক্রান্ত হয়, ক্যান্সার জাতীয় বা খারাপ ধরনের রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু তারা ওই জিনিসগুলোকে খুব সহজে তারা নিতে পারে না। এবং ওই নিতে না পারা থেকে কিন্তু তাদের মধ্যে ভয়টা চলে আসে এবং তারা ভাবে যে হয়তো আমারও এই ধরনের কিছু হয়ে যাচ্ছে বা এই ধরনের কিছু হবে। এবং যখন এই চিন্তাগুলো তাদের মাথায় আসে তখনই এই ধরনের প্যানিক অ্যাটাক হয়। আপনি যে বললেন যে অনেক সময় রাতে ঘুম থেকে জেগে উঠে দেখা যায় হয়তো সে একটা দুঃস্বপ্ন দেখেছে, দুঃস্বপ্ন দেখে সে হয়তো এরকম একটা স্বপ্ন দেখেছে যে সে মারা যাচ্ছে বা তার কোনো নিকটাত্মীয় মারা যাচ্ছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটছে। এই ধরনের স্বপ্ন দেখে কিন্তু সে হঠাৎ করে জেগে উঠে এবং সে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়। তো এই ধরনের রোগীদের আমরা যেটা বলি যে এটা যেহেতু একটা রোগ, প্যানিক অ্যাটাকটা এটাকে খুব স্বাভাবিকভাবে নিলে হবে না, এটা গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং সাধারণত আমরা যেটা বলি তাৎক্ষণিকভাবে করার জন্য যেটা বলি যে রুগীকে প্রথমে অ্যাসিওর করা যে আপনার যে সমস্যাটা হয়েছে এটা আসলে মানসিক কারণে হয়েছে এবং এটার যে শারীরিক যে লক্ষণগুলো, এই শারীরিক লক্ষণগুলো মানসিক কারণেই দেখা যাচ্ছে এবং এই লক্ষণটা আস্তে আস্তে চলে যাবে এবং এটা নিয়ে কোনো ধরনের ভয় পাওয়ার কারণ নেই। এইটা আশ্বস্ত করাটা প্রথমে খুবই জরুরি। এবং পরিবারের যে সাপোর্টটা, ফ্যামিলি মেম্বারদের, উনি যেখানেই থাকুন, যার সাথেই থাকুন, যদি বাবা মা থাকে, ভাই বোন থাকে অথবা সন্তান এবং ওয়াইফ থাকে, তারা ওনাকে আশ্বস্ত করতে হবে যে তার আসলে ওই ধরনের কোনো শারীরিক সমস্যা হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা বিশেষ করে সবচেয়ে সহজ যেটা বলি যে রিল্যাক্সেশন টেকনিক। রিল্যাক্সেশন টেকনিকটা খুবই সহজ। যেমন ব্রিদিং টেকনিক একটা আছে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করে এটা কিন্তু আমরাও দেখা যায় যে কোনো মুহূর্তে যখন আমরা একটু অস্থির বোধ করি আমরাও করতে পারি। এটা হচ্ছে শ্বাস টেনে নিয়ে শ্বাসটা ধরে রেখে আবার শ্বাসটা ছেড়ে দেওয়া এবং কিছু সময় নিয়ে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি 5 সেকেন্ড ধরে শ্বাসটা টেনে নিব নাক দিয়ে এবং সেই শ্বাসটা আটকে রাখবো আরও 5 সেকেন্ড এবং পরবর্তী 5 সেকেন্ডে আমরা শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দিব।
এটা যদি অন্তত 10 থেকে 15 বার করা যায়, দেখা যাবে যে অন্তত 50% লক্ষণ কমে গেছে। আচ্ছা, অর্থাৎ এটা একটা এক্সারসাইজের মধ্যে নিজের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো বা যাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অনেকটা নিরাময় সম্ভব। এবং এর সাথে আরো কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে, যেমন ঘুমটা খুবই জরুরি। যে ঘুমটা যেন ঠিক মতো হয়, এটা একটা রুটিন অবশ্যই ফলো করতে হবে, ঘুমের সময়টা নির্ধারিত থাকতে হবে।